স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছি, আপনারা আপনাদের দায়িত্ব ছেড়ে দেন, কারণ আপনারা অযোগ্য বলে প্রমাণিত হবেন। আমরা চেয়েছিলাম এই দেশে গণতন্ত্র থাকবে, বাক স্বাধীনতা থাকবে, এ দেশে কেউ অন্যায় করে পার পেয়ে যাবে না, রাজনীতিক শিকারে পরিণত হবে না। এই কারণেই তো আমরা যুদ্ধ করেছি। আজকে মাত্র কয়েক মাস পরেই আমরা সেই ফ্যাসিস্টদের পদচারণাটা উপলব্ধি করছি। প্রিয় ভাই বোনেরা, আমরা প্রতিবাদ করছি এই আচরণ থেকে যেন সরকার পিছু হটে যায়। আমি তো বলবো, আমাদের যে বোন এই কথাটা বলেছেন তাকে আমি বলবো মানবতাবাদী, বাংলাদেশের গণতন্ত্র কন্যা, শি ইজ এ সিম্বল অফ ডেমোক্রেসি। বাংলাদেশ জামাতি ইসলামের মহিলা কর্মীরা সবাই কিন্তু সিম্বল অফ ডেমোক্রেসি হতে চাই। আমরা যেখানে অন্যায় দেখব সে অন্যায় প্রতিবাদ করব, আমরা যেখানে অপরাধ দেখব, অবিচার দেখব, তার প্রতিবাদে প্রতিরোধে কিন্তু আমরা বোনেরা বসে নাই, নারীরা বসে নাই, আমরা প্রতিবাদ করব ইনশাআল্লাহ। তেলের সমস্যা, খাবারের সমস্যা, খাদ্যের সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, সরকার কি এই সমস্যাকে পাশ কাটিয়ে এই ধরনের ঘটনার অবতারণা করছেন? যদি করে থাকেন, আমি মনে করি এটা তাদের অন্যায় আচরণ। আসুন আসল সমস্যার সমাধান করুন, আমাদের তেল সমস্যার সমাধান করুন, আমাদের যে স্বাস্থ্য সমস্যা আছে, ছোট ছোট বাচ্চারা, শিশুরা আজকে মিজেলসে মারা যাচ্ছেন, এবং এটা আমি মনে করি বাংলাদেশের জন্য রেকর্ড ব্রেক করেছে যেভাবে শিশুরা মারা যাচ্ছে। আপনারা সেই দিকে দৃষ্টি দেন। আজকে ভোটের ব্যাপারে, জুলাই সনদের ব্যাপারে যে আলোচনা হচ্ছে সেটার বিরুদ্ধে, সেটার পক্ষে, সেটার জন্য গুরুত্ব দেন। সেটা না দিয়ে আপনারা একটা প্রতিহিংসা করে একজন বোনকে অন্যায়ভাবে গ্রেফতার করে দেখিয়ে দিচ্ছেন যে আপনারা অন্যায়ের প্রতিরোধ করছেন। 17 বছরের ফ্যাসিবাদী শাসনের সাথে আজকের এই গণতান্ত্রিক স্বাধীন বাংলাদেশের পার্থক্য কোথায়? এত রক্তের বিনিময়ে অর্জিত যে গণতান্ত্রিক রাষ্ট্র, এর কোনোই পার্থক্য নাই। সেই ফ্যাসিস্ট সরকারের মতোই উপরের নির্দেশে গ্রেফতারের কালচার আমরা চাই না। স্বাধীন মত প্রকাশকে অপরাধ হিসাবে বিবেচনা করে কাউকে গ্রেফতার করা নাগরিক স্বাধীনতা ও গণতান্ত্রিক চর্চার জন্য অশনি সংকেত। জ্বালানি সংকট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মত প্রকাশের কারণে একজন নারী তথা জামাতের নারী কর্মী গ্রেফতারের প্রতিবাদে আজ বাংলাদেশ জামাত ইসলামী মহিলা বিভাগ আয়োজন করেছে এই মানববন্ধনের। এই মানববন্ধনে প্রথমেই বক্তব্য রাখবেন ডাক্তার হাবিবা আক্তার চৌধুরী, রাজনৈতিক বিভাগ বাংলাদেশ জামাত ইসলামী, বিভাগীয় প্রধান রেডিওলজি ও ইমেজিং বিভাগ, ইবনে সিনা মেডিকেল কলেজ। আমি আপাকে অনুরোধ করছি বক্তব্য রাখবার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, উপস্থিত আমাদের সহকর্মী, বিপ্লবী, জুলাই যোদ্ধা বোনেরা, উপস্থিত আমাদের সুধী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভূমিকায় শুনেছেন আজকের এই মানববন্ধন আমাদের কিসের জন্য। আমরা প্রতিবাদী কণ্ঠস্বর হিসাবে এখানে একত্রিত হয়েছি। এর আগেও আমরা মানববন্ধন করেছিলাম ধর্ষণের প্রতিবাদে। আজকে আমরা মানববন্ধন করতে এসেছি বাক স্বাধীনতার পক্ষে। আপনারা জানেন, আমাদের যে বোনকে গ্রেফতার করা হয়েছিল অন্যায়ভাবে, তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তার অপরাধ কি ছিল? সে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে, সে নিজে স্বীকার করেছে। আমি সমসাময়িক অর্থনৈতিক অব্যবস্থাপনা, রাজনৈতিক সংকট, সেই সম্বন্ধে আমি আমার ফেসবুকে লিখেছিলাম। এটা কি ন্যায় বিচার হলো?
যে তাকে অন্যায়ভাবে উপরের নির্দেশে তাকে গ্রেফতার করা হলো। আপনারা জানেন তার দুটো শিশু আছে, একজন অসুস্থ শিশু আছে। সেই ছোট শিশুকে রেখে সেই বোনকে 2 দিন পর্যন্ত কারাগারে কষ্ট স্বীকার করতে হয়েছে। আমি বলতে চাই, আমরা যার জন্য এই দেশকে স্বাধীন করেছি, 24 জুলাইয়ে যুদ্ধ করেছি। সুতরাং সাংবাদিক ভাই বোনদের মাধ্যমে আমরা যে দাবি করতে চাই সেটা হলো এই ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়। আজকে সাউদাকে ধরা হয়েছে, হ্যাঁ তাকে জামিন দেওয়া হয়েছে, এজন্য আমরা সাধুবাদ জানাই। তারা ভুল বুঝতে পেরেছেন, তারা অন্যায়ভাবে আমাদের বোনকে গ্রেফতার করেছেন। সেই ভুল যদি তারা স্বীকার করেন আমরা তাদের সাধুবাদ জানাই, কিন্তু অনতিবিলম্বে তার মামলা প্রত্যাহার করতে হবে। আর ভবিষ্যতে যেন এই ধরনের কোনো অবস্থার সৃষ্টি না হয়, এই কারণেই আমরা প্রতিবাদ করছি। প্রিয় ভাই বোনেরা, আজকে বাংলাদেশে অনেক সমস্যা রয়েছে। আসুন আমরা সুন্দরভাবে, সুন্দর মন মানসিকতা নিয়ে, গঠনতান্ত্রিক মানসিকতা নিয়ে আমরা এই দেশকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে গড়ে তুলি। আর যদি আপনারা সেটা করতে না পারেন, আমি মনে করব বিচার ব্যবস্থাকে বলছি, আসুন আমরা সবাই মিলে দেশকে সুন্দরভাবে গড়ে তুলি। আল্লাহ আমাদের সহায় হন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। অন্তর্ভুক্ত করে গিয়েছে গণভোটকে। অতএব গণভোট ছিল না বলে যারা লাফালাফি করে তারা জিয়ার অবদানকে অস্বীকার করে, এবং জিয়াউর রহমান নির্বাচনের মাধ্যমে নয়, বিপ্লবের মাধ্যমে, ফরমান জারির মাধ্যমে সংবিধান সংশোধন করে তারপরে দেশ রাষ্ট্র চালিয়েছে। অতএব আজকে যারা জিয়াকে বিতর্কিত করতে চায় তারাই এই সব সংবিধান করে। সংবিধান যদি করতে হয়, নতুন করে বিএনপি যেহেতু এখন সংবিধানের মধ্যে নেই বলে তাদের এখন নতুন নির্বাচন কমিশনের যে আরপিও আইন রয়েছে সেই আইনের নিরিখে তাদের নতুন করে দল গঠন করতে হবে, দল গঠন করে ভোট করতে হবে। তা না হলে সংবিধান মোতাবেক তারা সংবিধানের মধ্যে কোথাও নেই। 153টা অনুচ্ছেদের কোথাও আপনি বিএনপিকে খুঁজে পাবেন না। অতএব এই যে সংবিধান করে জনগণকে অবহেলা করা কিসের জন্য? কি আছে এই সংবিধানে? 72-এর সংবিধানে কি আছে? 72-এর সংবিধানে আছে মানুষকে হত্যা করার সংবিধান আছে। এখানে আইনিভাবে মানুষকে হত্যা করতে পারে। আপনি আর্টিকেল 46 প্লাস 26-3 প্লাস 142 মানে 2/3 এমপি থাকলে, 200 থেকে 200-র অধিক এমপি থাকলে আপনি জাতিকে হত্যা করতে পারবেন, গণতন্ত্রকে হত্যা করতে পারবেন। এই সংবিধান কি দেশ বিক্রি করতে পারে? 72-এর সংবিধান, হ্যাঁ এই দেশ বিক্রি করতে পারে। কিভাবে বিক্রি করতে পারে? আইনিভাবে বিক্রি করতে পারে, সংবিধানের মাধ্যমে বিক্রি করতে পারে। সেটাও আমাদের সংবিধানে রয়েছে। যেমন আপনি 26-3 যোগ 70 যোগ 142 যোগ 144 যদি একসাথে করেন তাহলে লেন্দুর দর্জির মতো আপনি দেশ বিক্রি করতে পারবেন। এবং 145-এ যেখানে সংবিধানের আন্তর্জাতিক চুক্তি রয়েছে, সেই চুক্তিটাকে 15তম সংশোধনীর মাধ্যমে তবে দিয়ে লেখা হয়েছে যে সংসদের গোপন বৈঠকে আন্তর্জাতিক চুক্তি সম্পন্ন হবে। সংসদের গোপন বৈঠক, আপনি ইন্টারপ্রিটেশনের কোথাও সংসদের গোপন বৈঠক বলে কোনো সংজ্ঞা দেওয়া নেই, তারপরে এটা যুক্ত হয়েছে। অতএব এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই 72-এর সংবিধান কারা এটা ধরে রাখতে চাচ্ছে, যারা রাজতন্ত্র প্রতিষ্ঠিত করতে চায়। কেননা রাজতন্ত্রের মুখোশে এই সংবিধান রাজতন্ত্র প্রতিষ্ঠিত করে। আমরা দেখেছি রাজার আইন হচ্ছে আপনার রাজতন্ত্রের মূল কথা। সেই মূল কথাটা যদি সেই আইন সংসদ, প্রধানমন্ত্রী সংসদের আইন প্রণেতা হিসেবে আইন তৈরি করে কে? সংসদ নেতা, তাও প্রধানমন্ত্রী। বিচার বিভাগ 49 আর 48-এর 3 দিয়ে আপনি বিচার বিভাগের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। তারপরে শাসন বিভাগের প্রধান তো আছেনই। অতএব এই যে একটা রাজতন্ত্র চালু রয়েছে গণতন্ত্রের মুখোশ পরে, এই মুখোশটা আমরা উন্মোচন করেছি গণভোটের মাধ্যমে, এবং এই জুলাই অলরেডি সংবিধান হয়ে গেছে। অতএব এইটা এখন আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। প্রতিষ্ঠিত মানে চালু করতে হবে। চালু করার প্রক্রিয়াটা কি হবে সেটাই আমাদের দেখার বিষয়। আর 72-এর সংবিধান 70-এর নির্বাচনের ফলে হয়েছিল। 70 থেকে 72, মাঝখানে 71-কে বাদ দেওয়া হয়েছে, মুক্তিযুদ্ধকে বাদ দেওয়া হয়েছে। 70-এর নির্বাচিত এমপিরা ছিল পাকিস্তানের নাগরিক কর্তৃক নির্বাচিত, এবং প্রার্থীরাও ছিল পাকিস্তানের নাগরিক। পাকিস্তানের নাগরিক দিয়ে 72-এর সংবিধান তৈরি করা হয়েছে 71-কে বাদ দিয়ে। অতএব এই সংবিধান কখনোই মুক্তিযুদ্ধ ধারণ করে না। কেননা প্রিএমবেলে, 72-এর প্রিএমবেলে আছে ঐতিহাসিক সংগ্রাম
আর রয়েছে ঐতিহাসিক মুক্তি সংগ্রাম, কোনো মুক্তিযুদ্ধ শব্দ নেই, ওয়ার এবং ইন্ডিপেন্ডেন্স এই দুটো নেই। এবং আমরা দেখেছি পাকিস্তান আত্মসমর্পণ করেছে ভারতের কাছে 16ই ডিসেম্বর। সিমলা চুক্তি হয়েছে জুলফিকার আলী ভুট্টো আর ইন্দিরা গান্ধীর মধ্যে, সেটাও ভারত আর পাকিস্তানের মধ্যে। বাংলাদেশের কোনো অস্তিত্ব ইন্টারন্যাশনাল ডকুমেন্ট অথবা লিগ্যাল ডকুমেন্টে নাই। অতএব আমাদের সবাই সতর্ক হয়ে আমাদের এই গণভোটকে চালু করতে হবে। ধন্যবাদ সবাইকে।